বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার ব্যাপারে বাংলাদেশের দিক থেকে একের পর এক হুমকি বা ইঙ্গিত অব্যাহত থাকলে ভারত চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত থেকে বিচ্ছিন্ন করে সেভেন সিস্টার্স দখলের ধারাবাহিক আহ্বান বাংলাদেশের নিজ মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি। যে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না। জুলাই করছে দিকে সব বৈধ হয়ে গেছে না, জুলাই করলে মব করা বৈধ। যে কোনো ধরনের হুমকি বা বক্তব্য দীর্ঘদিন উপেক্ষা করবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এই ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগে বাংলাদেশকে সহায়তার বিশ্ব সতর্ক অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে বৈরী আচরণ অব্যাহত থাকলে নয়াদিল্লিকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের উচিত স্পষ্ট করে জানিয়ে দেওয়া, এভাবে চললে ভারত চুপ থাকবে না। এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর ছাড় নয় আর সহ্য নয়। বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত বিরোধী বক্তব্য এমনভাবে উপস্থাপন করলো যে পুরো বিষয়টি এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে গেল এবং তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা এবং ভারত যদি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ভারত বরাবরই তাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পর্যায়ের কোনো উপদেষ্টা ভারত বিরোধী কোনো মন্তব্য করলে কিংবা সেভেন সিস্টার্স, চিকেন নেক এসব নিয়ে কোনো কথা বলে বসলে বা ফেসবুক স্ট্যাটাস দিলেই শুধুমাত্র প্রতিক্রিয়া দেখিয়ে এসেছে। কিন্তু এবার হাসনাত আব্দুল্লাহ ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলা হবে এমন হুঙ্কার যখন এক জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন, এরপর ভারতকে নড়ে চড়ে বসতে হয়েছে। কারণ গত শুক্রবারে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার পর থেকেই ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক ঐক্য ক্রমাগতভাবে আবারও আরেক দফা জোরদার হয়ে উঠছে এবং নির্বাচনের আগে সম্ভবত এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই তাকে তুঙ্গে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মিলে হাতে হাত ধরে শপথ পাঠ করে, সম্ভবত রাজপথে সেটার একটা বিরাট শোডাউন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে ছাড়বে। ভারত নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারটি, যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি আজকে দুপুর 2টো থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ শুধু যে হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন আর সকলে মিলে শপথ নিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামে, তাই নয়, জুলাই আগস্ট আন্দোলনের আরেক পরিচিত মুখ সার্জিস আলম ওই সভায় সোমবারে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো প্রয়োজন নাই। আর ওই সভাতেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি তাদের দাবি দেওয়ার দিকে কর্ণপাত না করে তাহলে একটি একটি করে ভারতীয় প্রতিষ্ঠানে তারা টার্গেট করবেন এবং সেসব ভারতীয় প্রতিষ্ঠানে হামলার সম্ভাবনা তখন থেকেই একরকমের স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের কাছে। তাই দুপুর 2টোর সময় যখন ভারত তার ভিসা সেন্টারটি বন্ধ করে দেয়, তখন রামপুরা ব্রিজের কাছে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আজ বুধবার মার্চ টু হাই কমিশন এই কর্মসূচি সফল করতে, মানে ভারতীয় দূতাবাসের দিকে তাদের মার্চ সফল করতে জড়ো হচ্ছে এবং এই কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন, যে সংগঠনে জুলাই আগস্ট আন্দোলনে যোগদানকারী সকল রাজনৈতিক দলের তরুণেরাই যোগ দিয়েছেন। তার মানে ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগটা এখন খুব স্পষ্ট এবং বাস্তব হয়ে উঠেছে। ভারত তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা এমন কোনো ব্যক্তির নাম তারা উল্লেখ করে নাই বটে, কিন্তু তারা বলেছে তাদের বিবৃতিতে, এই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো সম্পর্কে যে বিবৃতি, সেখানে তারা বলেছে তারা বাংলাদেশের হাই কমিশনারের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। ভারত স্পষ্টতই ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে, ভারতে আশ্রয় নিয়েছে, এই বয়ানটির বিষয়ে এখানে উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে কিন্তু বলেছে যে ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু ভারত যেমনটা বলছে, বাংলাদেশ সরকার একদিকে যেমন এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করে নাই যে হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে, তেমনি আর কোনো তথ্য প্রমাণও দেয়নি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগেও বলেছিল যে তারা তাদের ভূমি অন্য কোনো দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেয় না। কিন্তু এই প্রসঙ্গটি বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক পক্ষের কাছে এই অবস্থানটি ভারতের গ্রহণযোগ্য নয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত, সার্জিস থেকে এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী পুরো রাজনৈতিক পক্ষটি মনে করে যে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারত জায়গা দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সংগঠন করছেন এবং মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে সর্বশেষবারও এই কথাটা কিন্তু উল্লেখ করেছে। কাজেই ভারত যা বলতে চাইছে আর বাংলাদেশ সেটাকে যেভাবে গ্রহণ করছে, এর মধ্যে এখন একটা বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা কমিশনারের দৃষ্টি এদিকেও আকর্ষণ করেছে যে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনায় ভারতের যে ভিসা সেন্টারগুলো ছিল সেগুলো নিরাপত্তা আশঙ্কায় 1 বছরেরও বেশি সময় বন্ধ থেকে এই সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে চালু করা হয়েছে। কাজেই ভারতের হাইকমিশনের স্থাপনাগুলো এই নিয়ে এই নিরাপত্তা উদ্বেগও কিন্তু 2024-এর 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। আর 7 সিস্টার্স প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর যে মন্তব্য, যেই মন্তব্যকেই সম্ভবত চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে অভিহিত করতে চাইল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের নেতৃবৃন্দের পক্ষে কিংবা কেন্দ্রীয় নেতাদের পক্ষে তা নিয়ে আসলে এই সময়ে উদ্বিগ্ন না হওয়া মুশকিল হয়ে পড়েছে। সে কারণেই ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার মন্তব্যের। তিনি বলেছেন, এমন কল্পনা করাও ভুল, নর্থ ইস্ট বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত। তিনি বলেছেন যে এগুলো বাংলাদেশের রাজনীতিকদের হীন মানসিকতার প্রতিফলন। গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য এমনটা কল্পনা করাও ভুল, এই মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে বলেন যে ভারত একটা বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের উচিত, এখন ভারতের উচিত দেশটিকে আর সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে নয়াদিল্লি চুপ করে থাকবে না। অনেক সংবাদপত্র লিখছে যে শুধুমাত্র যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করে ভারতের পক্ষ থেকে একটা পাল্টা হুমকি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তাই নয়, তিনি এমন কথাও বলেছেন যে বাংলাদেশের যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দিতে আরো 14 বার জন্মগ্রহণ। বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। শেষ 3 দিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। ঘটনা সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা তার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে। সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি, তথ্য কিংবা কোনো রকম নথি ভারতের হাতে কিংবা আন্তর্জাতিক স্তরে কিন্তু তুলে দিতে পারেনি। উল্টে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো এক ছাত্রনেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে 7 সিস্টার্স কেটে নেব, ভারতকে ভাগ করে দেব, এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয়, তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে প্রভাবই ফেলেনি, কিন্তু ভারত এই ধরনের কথাবার্তার জাস্টিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে। আজকে হাই কমিশনারকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে? বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে তার যাবতীয় কর্মপদ্ধতি, কর্মপ্রণালী, কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয়, যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল। হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করার সাহস দেখাবে। যদি সেই সাহস তারা না দেখায় তাহলে
দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না, কারণ হাই কমিশন ঘেরাও করা অত্যন্ত বালকিল্য একটা পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই কিন্তু পাবে না বাংলাদেশের সরকার। কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে প্রশ্রয় দেয়, তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে। তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের হাই কমিশনারকে ঘেরাও করে, মানে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে, যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড। তাকে 17 ডিসেম্বর তলব করা হয়েছে। কিসের জন্য? বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস্ট এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষে যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা, অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে, যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে কর্মব্যস্ততা আছে, সেইটাকে যারা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ। শেষ এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি, আপনারা অনেকেই বুঝতে পারছেন, কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয়, তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে, ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতই দায়ী। বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র। এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, যা ভারত কিন্তু ধরে ফেলেছেন। সেকেন্ড, এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট দ্য ফলস ন্যারেটিভ শর্ট টু বি ক্রিয়েটেড বাই এক্সট্রিমিস্ট এলিমেন্ট রিগার্ডিং সার্টেন রিসেন্ট ইভেন্ট ইন বাংলাদেশ। ইন্টারেস্টিং হলো সেকেন্ড লাইন কি, আপনারা শুনুন। ইট ইজ ফরচুনেট দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ নাইদার কন্ডাক্টেড থরো ইনভেস্টিগেশন নর শেয়ার্ড মিনিংফুল এভিডেন্স উইথ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ইনসিডেন্ট। অর্থাৎ বর্তমানে ছাত্রনেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায়ী করেই ফেলেছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি। উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না, যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার যে ফাঁদটা পাঠার চেষ্টা করছিল, সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত। তৃতীয়ত, যেখানে ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজড অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগল। অর্থাৎ স্বাধীনতার সময় থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল এবং and strengthened through various development people to people initiative। এবং আমরা সমস্ত কিছু করেছি, পিপল টু পিপল ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশের উন্নতির জন্য সবকিছু করেছি। কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি নষ্ট হচ্ছে, তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন, সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে, আপনারা আমাদের কিন্তু পাঠান। পাশাপাশি শেষে যেখানে লেখা আছে, উই এক্সপেক্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু এনশিওর দ্য সেফটি অফ মিশন অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে, সেটার কথা বলা হয়েছে। পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি। আমি জানি না এটা কি ধরনের রাজনৈতিক চরিত্র মোহাম্মদ ইউনূস এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে, কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে, যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ যখন নতুন করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তার মানে কি আমরা কি ধরে নেব যে সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য, আর সেই খবরটি হাসনাত আব্দুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের, হয়তো অনেকেই জানেন 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানা গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজভা, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজভা দুজনই
বাংলাদেশে আটক হন। আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু পরেশ বড়ুয়া এখনো সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে, এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-4 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরে, এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্যান্য দু একটা দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া। বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশে মাঠে হাজির হয়েছেন। এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমার আজমির সঙ্গে বৈঠক হয়েছে। এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটা আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এর মধ্যে ভারত 3বার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন। দর্শক, যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র আজ বেলা 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি, কেন ভিসা কেন্দ্রটি বন্ধ হচ্ছে? দর্শক, দেখি একটা ছোট্ট বিশ্লেষণ। গত কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনে যে কর্মসূচিগুলি হচ্ছে, যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে ভারত বিরোধী তীব্র বিরোধিতার কথা বলা হচ্ছে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের হাত আছে, এবং যারা হত্যার চেষ্টা করেছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে, এমন একটা খবর বলা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যা প্রচেষ্টায় যুক্ত যারা, তারা সীমান্ত পার হয়ে ভারতে গেছে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আবার কোনো কর্মকর্তা বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি তারা দেশের অভ্যন্তরে আছে। এইরকম তদন্ত পর্যায়ে যখন আছে বিষয়টি, তখন রাজনৈতিক সমাবেশ থেকে, বিশেষ করে শহীদ মিনার থেকে কয়েকটি কথা বলা হয়েছে ভারতকে উদ্দেশ্য করে। বলা হয়েছে যে লাশের বদলে লাশ পড়বে, বলা হয়েছে যে ভারতের 7 সিস্টার্স দখল করা হবে, কর্মসূচি দেওয়া হয়েছে, ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি এই পর্যায়ে উন্নীত হয়েছে। তার প্রেক্ষিতে হয়তো ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে। তারা সুনির্দিষ্ট কারণ বলেনি, শুধু বলেছে যে নিরাপত্তার কারণে তারা আজ 2টা থেকে বন্ধ রাখবে। যে সমস্ত শিডিউল ছিল তারা পরবর্তীতে তারিখ দেবে। তার মানে দর্শক বুঝতেই পারছেন, এমনিতেই ভারতীয় ভিসা কেন্দ্র সাধারণভাবে পর্যটন ভিসা দিচ্ছিল না, ব্যবসায়ীদের ভিসা দিচ্ছিল না, শুধুমাত্র জরুরি অফিসিয়াল এবং মেডিকেল ভিসা তারা ইস্যু করছিল। এখন এই ঘোষণার পর আরো অবরুদ্ধ হয়ে গেল, আরো অনিশ্চিত হয়ে গেল। বলা যায় ভারতে প্রবেশটা একেবারে অফিসিয়ালি বন্ধ করা হলো এই ঘোষণার মধ্য দিয়ে। এবং পাশাপাশি আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে 2-3 দিন আগে হঠাৎ করে ভারতীয় হাইকমিশনার প্রণব বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। সেখানে 3টি বিষয় উপস্থাপন করা হলো। এক, বলা হলো যে ভারতে যদি পালিয়ে যায় হাদির হত্যাকারীরা, তাদেরকে যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সেটি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
3 নম্বর ছিল যে আসাদুজ্জামান খান কামাল তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করতে হবে। এই 3টি বিষয় নিয়ে যখন কি সকালবেলায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বলা হলো, সাথে সাথেই দিল্লি থেকে বিকেলের মধ্যেই কঠিনভাবে তার প্রতিক্রিয়া জানানো হলো। বলা হলো যে বাংলাদেশে অস্থিতিশীলতার কোনো কার্যক্রম ভারত করছে না, বরং ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। তার মানে দিল্লি কিন্তু একদিন অপেক্ষা করেনি, সাথে সাথেই প্রতিবাদ করেছে। এবং তারপর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ হলো। সেই প্রতিবাদে কোনো কোনো বক্তা ভারতকে উদ্দেশ্য করে খুবই বিরোধী বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য উপস্থাপন করা হলো। বলা হলো যে ভারতের আধিপত্যবাদী অবস্থা বা তাদের যেই মনোভাব, সেই মনোভাবের পাল্টা জবাব দেওয়া হবে। একজন বললেন 7 সিস্টার্স দখলের কথা নাহিদ ইসলামের বক্তব্যে চলে আসলো। আরো নানা বক্তব্য ঘুরে ফিরে ভারত বিরোধী বক্তব্য এমনভাবে উপস্থাপন করলো যে পুরো বিষয়টি এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে গেল। এবং তারপর পরই ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হলো। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ভারত ভালোভাবে এটি গ্রহণ করছে না। এবং কিছুদিন এমনিতেই সম্পর্কের একটি তলানি অবস্থা, খুব বেশি এক্সচেঞ্জ হচ্ছিল না। তবে ভারত আশা করছিল যে রাজনৈতিক পট পরিবর্তন হলে, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে, তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।